জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় রাজধানীবাসীর হতাশা, বর্ষাকাল সামনে রেখে বাড়ছে উদ্বেগ, নালা নর্দমা পরিষ্কারের আহ্বান। ভারতের এক ঘোষণায় বেনাপোলে আটকে গেল পোশাক বোঝাই ৩৬ ট্রাক, নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। পায়রা ও বিষখালী নদীতে সেতুর অভাবে দুর্ভোগে বরগুনা ৪ উপজেলার ১০ লাখ মানুষ, পারাপারে ভোগান্তি, ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। এবং খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জের কমিউনিটি স্বাস্থ্যসেবা, ডাক্তার কর্মচারীদের বিরুদ্ধে অফিসে না আসার অভিযোগ, নির্বিকার কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি নতুন কিছু নয়, বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের সীমা থাকে না। ভারী বৃষ্টিতে অলিগলি থেকে শুরু করে রাজপথ সবই তলিয়ে থাকে পানিতে। এর প্রধান কারণ অপরিকল্পিত উন্নয়ন, দখল দূষণ এবং খাল বিল নালা সংস্কারের অবহেলা। বর্ষাকাল সামনে রেখে এবারও জলাবদ্ধতার ভোগান্তি কতটা মারাত্মক হতে পারে সে ভাবনাতেই অস্থির রাজধানীবাসী। জলাবদ্ধতা নিয়ে কাজী ইহসান বিন দিদারের ২ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বর্ষাকাল শুরু হতে বেশ কিছুদিন বাকি, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গ্রীষ্মেও দেখা মিলছে বৃষ্টির। তীব্র গরমে এক পশলা বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও কিছু সময় পরই তা রূপ নেয় দুর্ভোগে। প্রধান ও শাখা সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয় চরম ভোগান্তি। খেটে খাওয়া মানুষের পাশাপাশি শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও পথচারীরা হন নাকাল। নগরবাসীর অভিযোগ, ঢাকা ও আশেপাশের সব নদী-নালা, খালবিল দখল হয়ে যাওয়ায় ঘণ্টাখানেকের বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। কাজ করবো, বেকু আইব, মাল উঠাইব, নিয়ে যাইব। এই ১৫ জন, ২০ জন, ২৫ জন আয় কাম করে, লাঠি দিয়ে টানে, পারে তুইয়ে যায়, বৃষ্টি এলে আবার ভরিয়ে যায়। আর তো প্রতি বছর বছর উড়ায় যায়, আবার নিচে পড়িয়ে যায়। এটা তো আমি আজকে মেলা দিন ধরে ১৪-১৫ বছর। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, যেটুকু আছে তাও অকার্যকর হয়ে আছে পলিথিন ও আবর্জনায়। ফলে পানি নামতে না পারায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ম্যাক্সিমাম প্লটের ময়লাই কিন্তু মনে করেন জেলের মধ্যে ফেলায়। সপ্তাহ 2 বার করে ময়লা উড়াইতো, ময়লা নিতে জায়গাতে, তাহলে তার এত ময়লা থাকে না। সবাই জানি দেখতে পারে আপনাদের মাঝখান থেকে, তারা জানি এই ফুটেজগুলো তাদের চোখে যখন পড়বে, দেখেন কি একটা অবস্থা। ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় ৭,০০০ টন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে প্রায় ১৫% প্লাস্টিক বর্জ্য, যা সবই গিয়ে পড়ে নালা আর খালে। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতে প্রবেশ করতে পারছে না পণ্যের চালান। এতে বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৩৬টি ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। এসব পণ্যের রপ্তানির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও পণ্যের চালানগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নেওয়ার উদ্যোগ নিয়েছে কোনো প্রতিষ্ঠান। সকালে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি পালন করছেন। এর মধ্যেই শনিবার রাতে স্থলপথে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। স্থলবন্দর দিয়ে কিছু পণ্যের আমদানিতে ভারতে নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। জানার পর নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করা হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই উপদেষ্টা। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বিদেশি ঋণের পরিমাণ ৮৬ কোটি টাকা, বাকিটা আসবে সরকারের তহবিল থেকে। রবিবার এনইসি সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, এবারে বাজেট জনতুষ্টির হবে না, তবে ঘাটতি কমানোর চেষ্টা করবে সরকার। টেকসই বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক ঋণ শোধের চেষ্টার কথাও তুলে ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমআর আসাদের রিপোর্ট।
জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ঘাটতি কমিয়ে টেকসই বাজেট ব্যবস্থাপনা গড়তে চায় সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। টেকসই মানে হলো যে ঋণের ফাঁদে পড়ে না যায়, যেন যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। দেশের বাস্তবতা বিবেচনায় রেখে বাজেট দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এতে পরবর্তী সরকার কোনো সমস্যায় পড়বে না। দায়িত্বজ্ঞানহীন বাজেট হবে না, এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরো পরের বছরের বাজেটের উপর। অতীতের রাজনৈতিক বিবেচনায় প্রকল্প পাশের ফলে অপব্যয় হয়েছে বলেও দাবি করেন পরিকল্পনা উপদেষ্টা। দুদকও অ্যাক্টিভেটেড হয়েছে সেগুলোর ব্যাপারে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দুটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন বরগুনার 10 লাখ মানুষ। পায়রা ও বিষখালী নদী পার হয়ে জেলা সদরে যেতে 4 উপজেলার মানুষের একমাত্র ভরসা আমতলী ও বরৈতলা এলাকার দুটি ফেরি। পারাপারে ভোগান্তি কমানো সহ স্থানীয় অর্থনীতিতে গতি আনতে নদী দুটিতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন লাখো মানুষ। দাবি পূরণে দাপ্তরিক প্রক্রিয়া গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। খরস্রোতা, পায়রা ও বিষখালী বরগুনা জেলার 4টি উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে। জেলা শহরের সাথে এসব উপজেলার যোগাযোগের একমাত্র উপায় ফেরি, কিন্তু দিনে রাতে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফেরি চলাচল করায় সেখানেও আছে ভোগান্তি। রাত 8টার পর তো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এই রুটে চলাচলকারীরা। 50,000 লোক এই নদীটাতে পারাপার হয়, কিন্তু দেখা যায় অনেক পুরুষ আছে ভয় পায় তুবনে, মহিলারা আসছে বই রয়েছে। এই 9টা 10টার পরে ভোগান্তি হয়, পারানে অনেক যাত্রী কান্দাকাটি করে, যাইতে পারে না, করতে পারে না। যদি অনেক রাত্রে গাড়ির ওপারে এসে পৌঁছায়, আমরা সময় মতো একটা খেয়া পাই না, ফেরি পাই না, আমাদের পারাপারের জন্য খুবই দুর্ভোগের শিকার হতে হয়। ব্রিজ হলে আমাদের জন্য আর কি সুবিধা হয়। এখন হলো যে এই যে ফেরির জন্য মানে আমাদের একটু ভোগান্তি হয় এবং লেট হয় এই জায়গায়। এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে পায়রা ও বিষখালী নদীতে দুটি সেতু নির্মাণের দাবি বরগুনার 10 লক্ষ মানুষের। যে ঝড় তুফান আসে তখন তোমাদের পারাপার খুব কষ্ট হয়, জন্য ব্রিজ খুব প্রয়োজন। বরগুনা থেকে খুব বিচ্ছিন্ন ব্রিজের জন্য। এপার এবং ওই পারের এই মানুষ আমরা আশা করছি যে যারা কর্তৃপক্ষ আছে আমাদের দুর্ভোগ কমাতে আপনারা সচেষ্ট হবেন। বর্তমান সরকার যেন একটা ব্রিজ ব্যবস্থা করেন, এই আমাদের অত্র এলাকার দাবি। সেতু নির্মাণ হলে ভোগান্তি লাঘবের পাশাপাশি বরগুনা সহ দক্ষিণাঞ্চলে শিল্পাঞ্চল ও পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল। এই এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব, পর্যটন কেন্দ্রগুলোরও উন্নয়ন করা সম্ভব। সেক্ষেত্রে শর্ত অনুযায়ী আসলে ব্রিজ দুটো আগে করতে হবে। পায়রা ও বিষখালী নদীতে সেতু স্থাপনের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রস্তাব পাঠানোর আশ্বাস দেন জেলা প্রশাসক। পায়রা নদীর উপর একটি ব্রিজের আলোচনা হচ্ছিল, তো সেটা কোন অবস্থায় আছে সেটা আগে জানার চেষ্টা করি, তারপরে অবশ্যই আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে বিষয়টিতে অবশ্যই অবহিত করব। কারণ যেহেতু যে কোনো জায়গার উন্নয়নের মূল চাবিকাঠি তার যোগাযোগ ব্যবস্থা। সেতু দুটি নির্মাণ হলে পায়রা ও মংলা সমুদ্র বন্দরের সাথে সড়ক যোগাযোগ আরও সহজ হবে বরগুনা সহ দক্ষিণ অঞ্চলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। মানিকগঞ্জের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পরিপূর্ণ সেবা না মেলার অভিযোগ উঠেছে। ডাক্তারসহ বেশিরভাগ কর্মচারী নিয়মিত ক্লিনিকে আসেন না, ওষুধ সংকট তো রয়েছে, এতে সেবা বঞ্চিত হচ্ছে তৃণমূলের লাখো মানুষ। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন সিভিল সার্জন। সাধন সূত্রধরের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা উপস্বাস্থ্য কেন্দ্রে প্রায় সময়ই তালা ঝুলতে দেখা যায়। রোগীরা এসে অপেক্ষা করলেও সময় মতো আসে না ডাক্তার। একজন ফার্মাসিস্ট যিনি অসুস্থ আর চিকিৎসক উম্মে আরিফা আক্তার 6 মাসের মাতৃত্বকালীন ছুটিতে আছেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় লোকজন জানায় ডাক্তার এবং ফার্মাসিস্ট নিয়মিত দেরিতে আসেন এবং চলেও যান তাড়াতাড়ি। 10টায় আসে, এই 12টা 1টার দিকে চলে যায়। 9টা 10টা এরকম আসতো, যাই তো আগে 1টায় 1:30টায় কালা দছে যায়, আবার লিপুনে খুলে তারি করে, আবার আইসা খুলে আবার ওই যে চার দোকানে গপ্প করে যায়, তারপরে আসে খুলে। অভিযোগ অস্বীকার করে নিজেদের পক্ষে সাফাই গাইলেন দায়িত্বরতরা। আমি অসুস্থ বলতে স্টক করছিলাম, এই জন্য আমাদের এই জায়গায় দিছে। আমরা একটা পর্যন্ত থাকি, মানে এই যে ডাক্তার থাকে না, এই জন্য আমি চলে যাই। রিপোর্ট দেওয়ার লাগে প্রতিদিন বাসায় বৈশা কইরে 2:30টার 2টার আগে 2টার সময় রিপোর্ট দিয়ে দিই। আমি তো রুগী দেখা শেষ করেই যাই, আমার তো 1টার পরে রুগী দেখার কথা না। আমার তো এই জায়গা পোস্টিং নেই, আমার তো জোর করে এই জায়গা বসাইছি। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি 2 দিন দেরিতে উপস্থিত হলে 1 দিনের বেতন কর্তন ছাড়াও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কর্মক্ষেত্রে দেরিতে যদি বলা হয়েছে, যেটা যাদের আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট অথবা আমাদের যেটা বায়োমেট্রিক আছে, সেগুলোতে বলা হয়েছে পরপর 2 দিন না দিলে 1 দিনের বেতন কর্তন, এবং সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টোটাল বা শোকসপূর্বক তাকে বেতন ভাতাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া আছে। এমন অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে দাবি এলাকাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সাধন সূত্রধর। সাধন, স্বাস্থ্যসেবা পেতে স্থানীয়দের ভোগান্তি কতখানি, আর এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে আমাদের জানাবেন। মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের সাথে আপনি জানেন যে বিগত কয়েক ঘুরে রেখেছি, স্বাস্থ্য কর্মকর্তা এরা কিন্তু দেরিতে অফিস আসছে এবং অফিস ত্যাগ করে আগেই চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু সাধারণ রোগী এবং এলাকাবাসী দেখা যায় যে রোগীরা অফিস খোলার আগেই অফিসে চলে আসছে। এক্ষেত্রে তাদের সেবা না পেয়েই বাড়িতে ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আবার বলা যায় যে থাকে, সেক্ষেত্রে শেষ হওয়ার আগে 20 বছর আগে যদি ক্লিনিক বিদেশি কোম্পানির কাছে বন্দরের টার্মিনাল হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। এতে সংহতি জানিয়েছেন বিএনপি জামায়াত সহ সাবেক সিপিএ কর্মকর্তা, পেশাজীবী ও সচেতন মহল। অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর নিয়ে এমন কূটকৌশল পরিত্যাগের আহ্বান জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে ওবায়দুল হকের ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি এবং সিটি কন্টেনার টার্মিনাল সিসিটি হস্তান্তরের পরিকল্পনার বিরোধিতা করে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন। বক্তাদের অভিযোগ, বিদেশি কোম্পানির কাছে নতুন ও পুরাতন 2টি টার্মিনাল হস্তান্তরের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ বিপন্ন করা হচ্ছে। আপনি যেটি পরিচালনা করতে সক্ষম, আপনি পরিচালনা করার ক্ষেত্রে যেটি লাভবান এনসিটি, সেটি কেন বিদেশিদেরকে দিবেন? বৈদেশিক বিনিয়োগের আমরা বিপক্ষে না, বৈদেশিক বিনিয়োগ আসুক, কিন্তু আমাদের নিরাপত্তাকে ঝুঁকি করে, আমাদের দেশের নিরাপত্তার ঝুঁকি হয় এমন কাজ কেন করব? কর্মসূচিতে অংশ নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তারা বলেন, বন্দর সামলানোর দক্ষতা, সক্ষমতা ও মানব সম্পদ বাংলাদেশেরই রয়েছে, বিদেশি কোম্পানির প্রয়োজন নেই। বন্দরের নিজস্ব কর্মকর্তা কর্মচারী দিয়ে আমরা এটা পরিচালনা করতে চাচ্ছি। আমাদেরকে দয়া করে এটা আমাদের হাতে তুলে দেন, আমরা আন্দোলন সংগ্রাম চাই না। আমরা চট্টগ্রাম বন্দরের 4000 কর্মচারীর এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি এনসিটিকে কোনো অবস্থাতেই দেশি বিদেশি কোনো ধরনের প্রাইভেটাইজেশন আমরা দিতে রাজি নই। এ নিয়ে একই অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী। আমার মনে হয় বিদেশিদের হাতে দিয়ে দায়মুক্তি পাওয়ার চেয়ে নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার আরও শক্তিশালী করে
দরকার হলে বিদেশিদেরকে আমাদের সহযোগী হিসেবে বা ইনভেস্টর হিসেবে এনে আমাদের দেশি কোনো কোম্পানির মাধ্যমেই কিন্তু এটা পরিচালিত হলে দেশও যাতে উপকৃত হবে। ম্যানেজমেন্ট আমাদের হাতে থাকতে হবে, মালিকানা আমাদের হাতে থাকতে হবে। এই সব কিছু শর্ত যদি পূরণ করে তারপরে সেটাকে মানে তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য যদি অন্য কিছু পদক্ষেপ নেয় তাহলে আমাদের সাথে আলোচনা করতে হবে। বন্দর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনমত যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ। কুষ্টিয়া শহরে থানাপাড়া ও চর আমলাপাড়ায় চলছে মাদকের রমরম ব্যবসা। নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে যুব সমাজ। এ নিয়ে প্রশাসনেরও কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পাপি। কুষ্টিয়ার থানাপাড়া ও চর আমলাপাড়ায় মাদকের রমরমা ব্যবসা চলছে। হাতের নাগালে সহজে মাদক পেয়ে এসব এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক সেবীর সংখ্যাও। আর নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এদিকে এলাকাবাসী বলছে, পুলিশের ছত্রছায়াতেই দিনরাত চলে এ মাদক ব্যবসা। এ অবস্থা চলতে থাকলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। এরা নেতা খেতা ধরে এসব মাদক চলাইরা, এসব ছেলেপেলে এরকম কিছু বলতে গেলে আমাদের হচ্ছে মারতে আসে উল্টো করে। ওপেন বিক্রি হচ্ছে, এটা পুলিশের গাফিলতি এবং পুলিশ সাহস দিয়ে দিয়েছে। দেখছি প্রশাসন এখানে বসে আছে, মাদক কারবারিরা ওখানে বসে বিক্রি করছে, প্রশাসন ওখানে বসে আছে, মাদক কারবারিরা ওখানে বিক্রি করছে। মাদকের কারণে এরই মধ্যে বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। আমাকে আমার ছেলে যায় নেশা করে যায়, আমাকে উল্টো পাল্টা মার দিচ্ছে। আমার ভাইটাক নিয়ে আমার বাপ মা শান্তিতে থাকে না। এলাকার কারণে তো আমার ভাইটা নষ্ট হলো, মাদক আসক্ত হলো। এমন কোনো মাদক নেই যে এলাকা বিক্রি হয় না। এখন এই এলাকার লোকও অতিষ্ঠ, যারা সাধারণ জনগণ তারাও অতিষ্ঠ, তারাও এগুলোকে থামাইতে পারতেছে না। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় প্রশাসন সব সময় তৎপর বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। মাদকের যে স্পটগুলোতে র্যান্ডমলি আমরা অভিযান করছি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ফিনল্যান্ডে কেরাভা সিটি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঝালকাঠি কৃতি সন্তান রিয়াজ হাওলাদারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠিবাসী। সাতক্ষীরার শ্যামনগরে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের বাস্তবায়নে প্রিয়নিবাস বিশেষায়িত স্কুল ও অসহায় বয়স্কদের পুনর্বাসন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ভোলার চরফেশনে অপপ্রচার ও সন্ত্রাসী হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে চরফেশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর বরগাছা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদল। কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় বান্দরবান জেলার কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় ছাত্রদলের পক্ষ থেকে সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিবির আইমার শুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। বগুড়ার সোনাতলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ওপর 80 জন কৃষাণীর অ্যাডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা বরিশাল মহাসড়কের 2 পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগ। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 3.5 শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 53,330।
এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 3200 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেননি। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 90% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার কাছে আছে জাতীয় সংবাদপত্র প্রথম আলো। রপ্তানির সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়ার শঙ্কা। পণ্য বোঝায় 50 ট্রাক 3 স্থলবন্দরে আটকা। শাহরিয়ার হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ। সমকাল 7 মাসে 220 জেলেকে অপহরণ আরাকান আর্মির। গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন চায় জামাত। বাংলাদেশ ভারত বাণিজ্যে নতুন করে অস্বস্তি। যুগান্তর মিছিল সমাবেশ অবরোধ ঘেরাও কর্মসূচিতে জনকষ্ট চরমে। রাজধানী এখন দাবির শহর। দুদকের সাবেক 3 চেয়ারম্যানের নামে মামলা। দৈনিক ইত্তেফাক আন্দোলনের শহর ঢাকা। চাকরি ফিরে পেতে প্রেস ক্লাবে বিক্ষোভ। সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। বাংলাদেশ প্রতিদিন উদ্বেগ বাড়ছে বিএনপিতে। বাংলাদেশ ভারত বাণিজ্যের ডেডলক। সশস্ত্র বাহিনী মানুষের পাশে ভালোবেসে। বণিক বার্তা বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ ভারত। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত। 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। সবশেষে আছে দ্য ডেইলি স্টার। এক্সপোর্টার্স কট অফ গার্ড বাই ইন্ডিয়াস ইম্পোর্ট কার্বস মেক প্রকিউরমেন্ট রুলস মোর ইনক্লুসিভ। সাম্য মার্ডারার ডিউ স্টুডেন্টস টিচার্স র্যাম্প আপ প্রোটেস্টস। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় রাজধানীবাসীর হতাশা। বর্ষাকাল সামনে রেখে বাড়ছে উদ্বেগ। নালা নর্দমা পরিষ্কারের আহ্বান। ভারতের এক ঘোষণায় বেনাপোলে আটকে গেল পোশাক বোঝায় 36 ট্রাক। নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। পায়রা ও বিষখালী নদীতে সেতুর অভাবে দুর্ভোগে বরগুনা 4 উপজেলার 10 লাখ মানুষ। পারাপারে ভোগান্তি, ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। এবং খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জের কমিউনিটি স্বাস্থ্যসেবার। ডাক্তার কর্মচারীদের বিরুদ্ধে অফিসে না আসার অভিযোগ। নির্বিকার কর্তৃপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।